কাঠে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, এতে এতে কি করে এমন দ্বারা রক্ত লাগলো? জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতেই তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা, আগার দিকে চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটায় তাজা রক্তে টকটকে রাঙা, একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়াই রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের আড্ডাখানা। আজ আমাদের চ্যানেলে রয়েছে প্রথমবার বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পরপর দুটি অসাধারণ গল্প, রঙ্কিনী দেবীর খড়গ ও খুঁটি দেবতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলার এক ভীষণ পরিচিত নাম। তিনি আমাদের দিয়েছেন চাঁদের পাহাড়, পথের পাঁচালীর মতো অমূল্য উপহার। শ্রোতাদের স্বার্থে আমরা গল্পের বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন করেছি। এমন আরও ক্লাসিক গল্প চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সান্নিক, সুমন, অংশু, সায়নী ও গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে আজকের গল্প। জীবনে এমন অনেক জিনিসই ঘটে যার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অলৌকিক বলেই গণনা করি। জানি না, হয়তো খুঁজলে তাদের সহজ এবং সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যেতে পারে। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। তবে এই সব নিয়ে তর্ক তুলব না, শুধু এইটুকু বলবো, সেই সব কারণ যদিও থাকে, কিন্তু তা আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা আবিষ্কার নয় বলেই তাকে অলৌকিক বলি আমরা। আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটেছিল যার যুক্তিগত কারণ এখনো খুঁজে পাইনি। পাঠকদের কাছে সেটি বর্ণনা করে আমি খালাস। তারা যদি সমাধান নির্দেশ করতে পারেন তবে আমি যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগের কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচির পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলাকাটা ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি ওপরের ক্লাসের ছাত্র। তারা মানভূমবাসী বাঙালি। চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালো বাংলা বলতে পারে। অনেক বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটা কালো পাথরের এবং অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির 10 মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে
এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালে পাথরের চাই কিছুটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ মন্দিরের মধ্যে, এবং চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অদ্ভুত সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয়ের সঞ্চার কেন হলো তা বাড়ি ফেরার পর অবাক হয়ে ভেবেছি। তবু অগ্রসর হয়ে যাচ্ছিলাম ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, ওদিকে যাবে না স্যার। কেন, কি হয়েছে? জায়গাটা ভালো নয়, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে ওখানে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রক্ষিণী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিনও ওখানে পুজো আচ্ছা হতে দেখেনি। কোনো মূর্তিও নেই বহুকাল। এইরকমই জঙ্গল হয়ে পড়ে আছে সেই আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে। যাই হোক, চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামার জন্যে। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি, তারা যেন কথাটা এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেই তারা ভয় পায়। আমিও আর এ বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানিক কেটে গেছে। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুবই হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে, নতুন জায়গায় এসে বাতিকটা বেড়েই গেল। চেরোগ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। BNR লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপ, ভূত, ডাকাত ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়েছি তার হিসাব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার আঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনার সময় মনে হতো এদেশে এরূপ ঘটবে তার বিচিত্র কি। কলকাতা বালিগঞ্জের কথা তো এটা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা শুনেছিলাম তাছাড়া আর কিছুই শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সে চুপ করে গেছে, কিংবা অন্য কথা এসে পড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্র পাণ্ডা বললেন,
রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবী উনি। ইদানিং হিন্দুরা যখন বসবাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দুদের দেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে, এই অঞ্চলে দেশে মোড়ক হওয়ার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আজ প্রায় 40 বছর আগের কথা। তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরটাই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোন দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল এই চেরো গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্ত মাখা হওয়ার কথা তারই মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, খুব একটা বেশি কোথাও বের হই না। বিগ্রহ মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকারেই নরমুণ্ড থাকত। অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার হিসাব নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোকেরা ভয় পায়। গল্প শুনে সন্ধ্যার পর জয়চণ্ডী তলা থেকে ফিরবার পথে আমার গা ছমছম করতে লাগলো। আরো 2 বছর সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগে গেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে। ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে। আমি ইংরেজি পড়াতাম। মাঝে মধ্যে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এ সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়ে গিয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরো গ্রামের মাস্টারি আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময়ে একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কোন কাজ উপলক্ষে এসেছিলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেফতার করে বাড়িতে আনলাম। বৃদ্ধ এর আগে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট গা, বাড়ি তো আর পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছে। পুরানো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা। একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। বৃদ্ধ বসে আমার বাড়িটার চারিদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়ির গঠনটা তার বোধহয় ভালো লেগেছে। হ্যাঁ, সেকেলে গড়ন, খুব টনকো, আগাগোড়াই পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়,
আমি এ বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশের এখন কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন ছিল বয়স 30, এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটে গেছে। দেশের স্কুলের চাকরির খবর পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে গিয়েছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হচ্ছে। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমার এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। শনিবার গরুর গাড়িতে করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছালাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রাধে। এই কদিন স্কুলের ছুটি ছিল বলে রাখহরিকে আমি আমার সঙ্গেই নিয়ে রেখেছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, হে কি বাবু, হে কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজায় চৌকাঠের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলে যাচ্ছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের মতো একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত, এইমাত্র যেন সদ্য কারো মুন্ডু কেটে নেওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা, কোথা থেকেই বা আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল, বাড়ির ভেতর উঠোনের রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য বিড়াল, কুকুর ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, এই দেখ তোরে, রক্তটা কোন দিক দিয়ে যাচ্ছে? এ নিশ্চয়ই ওই সেই বড় হোলা বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়েছে, দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে। ছোট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরানো মালে ভর্তি বলে আমি কোনোদিনও চোর কুঠুরি খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। কত কাল ধরে ঘরটা বাইরে থেকে তালাবন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বেড়াল ঢুকতে তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরানো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরানো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, এতে এতে কি করে এমন ধারা রক্ত লাগলো? জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতেই তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা, আগার দিকে চওড়া ও বাঁকানো। বড় চওড়া ফলাটায় তাজা রক্তের টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়াই রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের বাড়ি এটা। পুরানো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে
রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল মোড়কের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে এলো। মোড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চিরগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যেও রোগ ছেড়ে মোড়ক দেখা দিল প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মোড়ক বিস্তৃত হল। লোক মরতে শুরু করল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় ধ্বংস হওয়ার জোগাড় হল। মোড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। দেশের স্কুলের চাকরিটা পেয়ে গিয়েছিলাম। তখন থেকেই রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন। মূর্খ জনসাধারণ তাকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। ঘোষপাড়ায় দোলের মেলায় যাওয়ার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বললে ভুল হয়। মঠ বলতে ঠিক যা বোঝায় সেই ধরনের কিছুই নয়। ছোট 4-5টা খড়ের ঘর মাঠের মধ্যে। একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যেও খানিকটা ঢুকে শুকিয়ে মজে গিয়েছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরে ওঠে। সেই সময়ে জেলেরা দোয়ারি পেতে রাখে। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠে পড়ে, কিন্তু ভাটার টানে নামবার সময় দোয়ারি কাঠিতে আটকে যায়, আর বেরোতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর নামে একটা ছোট গ্রাম আছে। কিছুকাল আগে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খোলার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করে মাটির কাজ আরম্ভ করেছিল, কিন্তু কোনো কারণে লাইনটা বসানো হয়নি। মাঠের উত্তর দক্ষিণে প্রকাণ্ড উঁচু রেলওয়ে বিস্তৃত হয়েছে এবং 2 পাশে ঢালু জমিতে নানা জাতীয় কাঁটা গাছ, আকন্দ অন্যান্য বুনো গাছপালা গছিয়ে বন হয়ে আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এখানেই শুনেছিলাম। গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নেই। বছর 15 পূর্বে মাঝগঙ্গায় পলিমাটি জমে এক চরের সৃষ্টি হয়েছিল। পূর্বস্থলীর চৌধুরী জমিদারের সাথে ওই চরের দখল নিয়ে পুরানো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত প্রজারা এই মামলায় জিতে যায় বটে, কিন্তু চরটা চিরকালই বালুময় থেকে গেল এবং এই 10 বছরের মধ্যেও চাষের উপযুক্ত করা গেল না। চরটা আসলে প্রজাদের কোনো উপকারে লাগে না। আজকাল কিছু কিছু মানুষকে সেখানে তরমুজ ও কাঁকুর গাছ লাগাতে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে তিনি একাই বসবাস করতেন। একাই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রান্না করে খেতেন। দেহে শক্তিও ছিল খুব। ঠাকুরদার আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভোরে 2 বার 1 মাইল পথ অতিক্রম করে গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা আলস্য কাকে বলে তা তিনি জানতেন না। বাঁশের চটার পাখা তৈরি করে 20 দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করতে পাঠিয়ে দিতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলো, ডালা বুনে বিক্রি করতেন। মাটির প্রতিমা তৈরি করতে পারতেন। উলু খড়ের টুপি, ফুলঝাঁটা তৈরি করতেন।
সুন্দর কাপড় রিপু করতে পারতেন। এসব ছিল তার উপরই আয়ের পন্থা। সংসারে তার কেউ নেই, না আছে স্ত্রী, না আছে মেয়ে, তার পয়সা খায় কে? তবুও রাঘব টাকা জমিয়ে যেতেন। একটা মাটির ভাঁড়ে তিনি পয়সা জমিয়ে রাখতেন। সপ্তাহে একবার বা দুবার ভাঁড়টি উপর করে ঢেলে সব পয়সাগুলি সযত্নে গুনতেন। ভাঁড়ের মধ্যে যা রাখতেন পারতপক্ষে তার বাইরে বের করতেন না। সকল গ্রামবাসী বলতো রাঘব চক্রবর্তী বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছেন। একদিন দুপুরে রান্না সেরে রাঘব খেতে বসবার উদ্যোগ করছেন, এমন সময়ে একখানা ছই ঘেরা গরুর গাড়ি এসে তার উঠোনে থামল। গাড়ি থেকে একটা 25-26 বছরের যুবক বেরিয়ে আসলো। রাঘব চিনতে পারলেন, এ হলো তার দূর সম্পর্কের ভাগনা নন্দলাল। নন্দলাল এসেই মামাকে প্রণাম করল। রাঘব বললেন, এসো বাবা। তা ছইয়ের মধ্যে ওটা কি? নন্দলাল সলজ্জ মুখে বলল, আপনার বৌমা। রাঘব বললেন, ও হো, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দোল দেখতে বুঝি? আজ্ঞে না, আপনারই আশ্রয়। আপাতত মানে ওই বামনহাটির বাড়িঘর তো সব গিয়েছে। গত বছর মাঘ মাসে বিয়ে। তা এই এতদিন বাপের বাড়িতেই ছিল, সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একেবারেই এখানে। রাঘব বিশেষ সন্তুষ্ট হলেন না। তিনি চিরকালই একা থেকেছেন এবং একা থাকতেই ভালোবাসেন। তার মনে হলো এ আবার কোথা থেকে আপদ এসে জুটল। যাই হোক, আপাতত বিরক্তি চেপে তিনি নবদম্পতিকে ভিটার পূর্ব দিকের ছোট ঘরখানাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সন্ধ্যার পরে ভাগনাকে জিজ্ঞাসা করলেন, এখানে তো নিয়ে এলে, তা হাতে কিছু টাকা পয়সা আছে তো? আমার এখানে আবার বড় টানাটানি। ধান অন্যবারে যা হয় এবারে তো তার শিখিও পাইনি। আর যজমানদের অবস্থা যা, তাতে বিশেষ সুবিধে হয়নি। দ্বন্দ্ব এ কথার কিছু সন্তোষজনক জবাব দিতে পারল না। রাঘব বললেন, কেন, বৌমার হাতে কিছু নেই? নন্দ বললেন, ও কোথায় পাবে? তবে বিয়ের দরুন গয়না কিছু আছে, যা আছে ওর ওই হাত বাক্সতেই আছে। রাঘব বললেন, হ্যাঁ, জায়গাটাও তো তেমন ভালো নয়। গয়নাগুলোর বাক্সে থাকাই ভালো, আর 5 জন যাতে টের না পায়। আমি আবার থাকি গ্রামের এক কোনায়, আর এই যা সময় পড়েছে তাতে ওগুলোকে আগে সুরক্ষিত করা দরকার। 2 দিন পর নন্দলাল মামাকে বলল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা, একবার বীজপুরে যাব। একটা কারখানায় সন্ধান পেয়েছি, দেখে আসি একবার। নন্দলাল এর আগেও বীজপুরের কারখানায় কাজের সন্ধানে গেছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলে কাজ জোটাতেও পারে না। সে বলল, কারখানায় যদি মজুর ঠেঙাতে পারি তবে এখনই কাজ জোটে, কিন্তু ভদ্রলোকের ছেলে, তাই আর পেরে উঠি না। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা জাতিতে যুগী। সে এখন মিস্ত্রি কাজ করে, 7.5 টাকা মাইনে পায়, দিব্যি আছে। কিন্তু ওদের ওসব হয়। আমাকে বলেছিল হেড মিস্ত্রির কাছে নিয়ে যাবে। আমার দ্বারা কি আর হাতুড়ি পেটানো হবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি আসলো। সেই রাতেই স্টেশনে নেমেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে না পারায় সেখানেই বিশ্রাম নেয়। শেষ রাতের দিকে আলো ফুটলে রওনা দেয়। নন্দলাল বাড়ি ফিরে দেখল তখনও মামা ঘুম থেকে ওঠেননি।
পূর্বের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমাচ্ছে। স্ত্রীকে ডেকে বলল, এ কি, গয়নার বাক্স কোথায়? তার স্ত্রী অবাক হয়ে গেল, বলল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো মাথার কাছে রেখেছিলাম, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসল। ঘরের কোথাও বাক্সটি নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো। মামাও বিছানা ছেড়ে উঠে আসলেন। চুরির কথা শুনে তিনিও অবাক। নিজেই তড়িঘড়ি করে চারিদিকে ছুটোছুটি করে বাক্স বা চোরের খোঁজ করতে লাগলেন। প্রতিবেশীরাও আসলো, থানাতেও খবর গেল, কিন্তু কিছুই হলো না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখশ্রী বড়ই শান্ত এবং সরল। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিয়ে করার ফলে তার বাবা পূর্ব দুই পক্ষের সন্তান সন্ততিদের আর এখন সাহায্য করতে পারলেন না। যে গয়না নিয়ে মেয়ে যেন বাপের বাড়ির ওপরের সকল দাবি দাওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এখানেই তিনি শেষ করেছিলেন। নন্দলালের অবস্থা কোনো কালই ভালো নয়, কিন্তু বিয়ের পর যেন তা আরো খারাপ হয়ে পড়ল। এই কয়েকটা গয়না হয়ে দাঁড়ালো তার সংসারের একমাত্র সম্বল। গয়নাগুলির ওপর নন্দলাল বারদুই ঝোঁক দিয়েছিল, একবার পাটের ব্যবসা ফাঁদতে, আর একবার মুদির দোকান খুলতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলাল নিজেই শেষ পর্যন্ত কি যেন ভেবে দুইবারই পিছিয়ে যায়। স্ত্রীও বলেছিল, দেখো, ওই তো কয়েকটা মাত্র পুঁজি, আর তো কিছুই নেই। যখন আর কোনো উপায় থাকবে না তখন না হয় ওতে হাত দিও, এখন থাক। গয়নার বাক্স চুরি যাওয়ার 5-7 দিন পরে একদিন নন্দলাল ভোরে ওঠে, দেখল স্ত্রী বিছানায় নেই। বাইরে এসে সে দেখল পাশের ছাইয়ের স্তূপ ঘেঁটে কি যেন খোঁজার চেষ্টা করছে তার স্ত্রী। স্বামীকে দেখে কেমন এক ধরনের হেসে বলল, ওগো, এসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে। তুমি উত্তর দিকটা দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরে দাওয়া এনে বসল। পাতকুয়া ঠান্ডা জল দিয়ে তার মাথা ধুয়ে দিল। নানান উপায়ে বোঝালো, কিন্তু সেই যে বউটির মাথায় বিকৃতি শুরু হলো, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেউ টের পায়, এই ভয়ে যখন কেউ কোনো দিকে থাকে না, তখন চুপি চুপি ছাইয়ের স্তূপ হাতড়িয়ে কি যেন দেখতে থাকে সে। এই একমাত্র ব্যাপার ছাড়া তার মাথায় ব্যামোর কিন্তু কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবাপরায়ণা, কর্মিষ্ঠা গৃহস্থ বধূ ছিল, তেমনই রইল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকেছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করার সময় সে একটা মোচড়ানো কাগজ কুড়িয়ে পেল। কে যেন দলা পাকিয়ে কাগজখানাকে কোনটায় ফেলে রেখেছে। কাগজখানা দেখে সে অবাক হয়ে গেল। এই কাগজখানা যে তার গয়নার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই রকমের কাগজই নতুন সোনার গয়নায় জড়িয়ে দেয়। এই কাগজখানাও সেইভাবেই পাওয়া। শ্যাকরার দোকান থেকে নতুন গয়নার সাথে এসেছিল। বউটি কাউকে কিছু বলল না, এমনকি স্বামীকেও নয়। মনের সন্দেহ মুখে কারো কাছে প্রকাশ করতে পারল না, কিন্তু নিজ মনে ভেবে ভেবে শেষে তার খুব অসুখ হলো। জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুয়ে তক্তপোষের পাশে একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করে সে করজোড়ে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় বের করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমাকে করতেই হবে। আর কাউকে যে বলতে পারি না, তাই তোমাকেই বলছি, একটা উপায় বের করে দাও, একটা উপায় বের করে দাও।
বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এই আগ্রহ ভরা কাতর আকুতি আর কেউই শুনত না। কতবার রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে নিবেদন করত, কি বুঝে সে করত তা একমাত্র সেই জানে। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরেই খাড়া পার নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল সেখানে অগভীর, চওড়াতেও মাত্র 10-12 হাত। এরপরেই ছিল গঙ্গার বড় চরটা। সারা বছরই চড়ায় জলচর পাখির ঝাঁক চড়ে বেড়ায়। চড়ার বাইরে গভীর বড় গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটায় ঘেঁষে থাকে। কণ্ঠিকারীর বনে চড়ার বালি প্রায় ঢেকে ফেলেছে। 12 মাস সেখানে বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রেখেছে। মাঠে কোনো গাছপালা নেই। ছেলেদের ফুটবল খেলার মাঠের মতনই সমতল এবং তৃণাবৃত। মাঠটির আয়তন ছিল দক্ষিণে বড় রেলওয়ে বাঁধ ও অন্যদিকে দূরবর্তী গ্রাম সীমার বনরেখার কোল পর্যন্ত। এখানে ওখানে 2-1 সারি তালগাছ ছাড়া এই বড় মাঠে অন্য কোনো গাছ চোখে পড়ে না। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়। দুপুরে সূর্য মাঝ আকাশে আগুন ছড়ায়। বেলা গড়িয়ে বিকাল নেমে আসে এবং গোধূলিতে পশ্চিম দিকে নানান রঙে রঞ্জিত হয়। রাতে চাঁদ ওঠে। সারা মাঠ, চড়া, রেলওয়ে বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরে প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেনি। সেখানে আজ সর্বপ্রথম এই অক্ষর জ্ঞানহীন বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটি বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করল। আমি এই মাঠেই বিকেলে দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করেছিলাম এমন আর বোধহয় কখনো করব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে বড় বিব্রত হয়ে পড়েছিল। সে স্ত্রীকে ভালোবাসত। নানা রকমের ওষুধ, জড়িবুটি, শিকড় বাকড় এনে স্ত্রীকে খাওয়াতো। তিরলের পাগলি কালির বালা পরিয়েছিল। যে যা বলে তাই করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। একটা সুফল দেখে খুশি হলো নন্দলাল যে আজকাল স্ত্রী সকালে উঠে ছাইগাদা হাতড়াতে বসে না। তবুও সংসারের কাজকর্ম কেমন যেন অন্যমনস্কভাবে করে। হয়তোবা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়, ভালো করে কথা বলে না। এটাই হয়ে রইল তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস 2 এমন করেই কেটে গেল। শ্রাবণ মাস। বর্ষা নেমে বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করে দিল। চর ডুবে গেল। কুলে কুলে গেরি মাটির রঙের জল ভর্তি। এই সময়ে নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠল। হাতে আগেই যা কিছু ছিল সবই খরচ হয়ে গেছে। এদিকে চাকরিও জুটছে না। অন্যদিকে রাঘব চক্রবর্তী ভাগনাকে খুঁটি নাঠি নিয়ে বকুনি শুরু করল। একদিন ভাগ্নেকে তিনি ডেকে বললেন, কোনো কিছু একটা দেখে নিতে তো পারলে না? তা দিন কতক না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে কলকাতা একটা ভালো কাজের সন্ধান করো দেখি। না হলে আমি আর কি করে চালাই বলো? এই তো দেখছই আমার অবস্থা। নন্দলাল পড়ল মহা বিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল, ওদিকে অসুস্থ তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাকে বলে কয়ে তার বাড়িতেই স্ত্রীকে নিয়ে গিয়ে আপাতত উঠল।
দুটি মাত্র ঘর। একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরে নন্দলালকে ছেড়ে দিল সে। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা কাজ জোগাড় করে দিল। একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরানো রং উঠিয়ে নতুন রং করা হবে। নন্দলাল 1 মাসের জন্য রং করার চুক্তিতে নিযুক্ত হল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরে বাড়ির উঠোনে পরিষ্কার করতে লাগলেন। শখ করে একজোড়া হরিণের চামড়ার জুতো কিনে আনলেন। এমনকি পূজার সময়ে একবার কাশি বেড়াতে যাবেন এমন সংকল্প করে ফেললেন। আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী বাড়ির চারধারে পাঁচিল গাঁথার মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারাদিন পরিশ্রমের পরে গঙ্গায় গা ধুয়ে এসে সন্ধ্যার পরে তিনি শুয়েছিলেন। অত পরিশ্রম করার পর তিনি শুলেন বটে, কিন্তু ঘুম আদৌ এলো না। ঘুমাবার বৃথা চেষ্টায় সারা রাত্রি ছটপট করে শেষ রাত্রে উঠে তামাক খেতে বসলেন রাঘব। দিনে দুপুরে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম হলো না। মনে মনে তিনি ভাবলেন, সারাদিনের মজুর খাটবার পরিশ্রমের ফলে শরীরটা বোধহয় গরম হয়েছে। সেদিনও যখন রাত্রে ঘুম আসলো না, তখন পাঁচিল গাঁথার জনমজুরকে বললেন, এই শোন তোরা, এখন না হয় কাজ কদিন বন্ধ থাক। আমার শরীরটা খুব একটা ভালো নেই। কদিন পরে না হয় তোদের আবার খবর দেব। পরদিন রাতে সামান্য কিছু খেয়ে ঠান্ডা জল মাথায় দিয়ে ও হাত পা ধুয়ে সকাল সকাল শুতে লাগলেন। প্রথমটায় ঘুম না আসতেই ভাবলেন, ঘুমের সময় বোধহয় এখনো ঠিক হয়নি, তাই মনে হয় ঘুম আসছে না। একটু পরে ঠিক আসবে। বিছানায় শুয়েই এপাশ ওপাশ করতে লাগলেন তিনি। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণের চোখ বুজে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন, কিন্তু এখনো ঘুম আসছে না কেন? এই প্রশ্নেই জর্জরিত হয়ে গেলেন তিনি। আরো ঘন্টা 2 কেটে গেল, তবুও ঘুমের চিহ্ন নেই। চাঁদ ঢলে পড়ল। জানলা দিয়ে যে বাতাস বইছে তা আগের তুলনায় ঠান্ডা। রাঘবের মনে ভয় হলো, কিন্তু প্রাণপণে ঘুমানোর চেষ্টা করলেও তার ঘুম আসলো না। বিছানায় শুয়ে তিনি ভাবতে লাগলেন। রাত ফর্সা হয়ে কাক কোকিল ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটপট করতে করতে ঘুমানোর বৃথা চেষ্টা করছেন। ঠিক এইভাবে কেটে গেল আরো 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম এলো না। ঘুমের জন্য রাঘব পাগলের মতো হয়ে গেলেন। যে যা বলল তাই করলেন। ডাব খেলেন, পুকুরের পচা পাঁক মাথায় দিন রাত দিয়ে থাকতে থাকতে নিউমোনিয়া হবার উপক্রম হলো। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ওষুধ ব্যবহার করেও দেখলেন, তবুও অভাগা ঘুমের দেখা নেই। কিছুতেই কিছু হয় না। আরও দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরেই হাত পা ধুয়ে মনস্থির করে শুতে চান, কিন্তু বালিশে মাথা দিয়েই বুকের মধ্যে গুড়গুড় করে। তবে কি আজও ঘুমাতে পারবো না আমি? বাকিটা রাঘব ভাবতে পারে না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠোনে জঙ্গল হয়ে উঠল। রাঘব স্নানাহার করতে চান না, চলাফেরা করতে চান না। সব সময় ঘরের দাওয়ায় চুপ করে বসে থাকতেন। তামাক খাওয়ার রুচিও ক্রমে হারিয়ে ফেললেন তিনি। লোকজনের সঙ্গে ভালো করে কথাবার্তা বলতে ভালোবাসেন না।
মাটির ভাঁড় উপুর করে টাকা গোনার ইচ্ছাও চলে গেছে তার। চিকিৎসা তখনও চলছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বললেন, ব্যাপারটা খুব ঘোরেল। তোমার রোগটা হয়েছে মানসিক। ঘুম হবে না এ কথা ভাবো কেন সবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবেই, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমাবো। এরকম করে দেখো দেখি, আজ সকাল সকাল ঘুমাতে যেও না, যে সময় যেতে সেই সময়েই যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরানো দিনের মতো রান্না করলেন, খাবার খেলেন, দাওয়ায় বসে গুনগুন করে গান গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুয়ে শুতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আজ আমি নিশ্চয়ই ঘুমাবো, নিশ্চয়ই ঘুমাবো, নিশ্চয়ই। ঘুম যদি না হয়। পরক্ষণেই মন থেকে সে কথা ছেড়ে ফেলে দিলেন। পাশে ফিরে পাশ বালিশটা আঁকড়ে শুলেন। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাসের কারণে ঠকঠক শব্দ করছে। দেখে বিছানা থেকে উঠে সেটা নামিয়ে রাখলেন। পুনরায় শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রাখলেন। আধা ঘন্টা, 1 ঘন্টা। এবার আমি নিশ্চয়ই ঘুমাবো, কিন্তু বুকের মধ্যে এমন গুড় গুড় করছে কেন? না না, ওসব ভাবলে চলবে না, এবার আমায় ঘুমাতেই হবে। 2 ঘন্টা, 3 ঘন্টা। তার মনে হতে লাগলো এটা যেন এক ভয়ঙ্কর বিশাল রাত। গ্রামের চারিদিকে সম্পূর্ণ নিশুতি, কোনো দিকে কোনো সাড়া শব্দ নেই। কাওড়া পাড়ায় 1-আধটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। না, রাত বেশি হয়েছে, আমি আর জেগে থাকবো না, এবার আমি ঘুমাবো। বাঁদিক ফিরে শুয়ে ঠিক সুবিধে হচ্ছে না, হাতটা কেমন বেকায়দায় মুচড়ে আছে। না, ডান দিক ফিরে শুই। এটা কি ছাড় পোকা? না না, ছাড় পোকা তো বিছানায় নেই। যা হোক, একবার জায়গাটায় হাত বুলিয়ে নেওয়াই ভালো। এবার নিশ্চিন্তে ঘুমাবো। এতক্ষণে নিশ্চিত হলেন রাত 2টো, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। কেমন একটা আওয়াজ শুনলেন তিনি। মনে মনে ভাবলেন, মনে হয় একটা হাট বা মেলা বসেছে কোথাও। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সব লোক চলে গেল, তবুও 2-10 জন এখনো হাটে ভিড় করে দাঁড়িয়ে শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করছে। এরা বিদে হলে তবে নিশ্চিন্ত মনে ঘুমাবো। একটা লোক গেল, 2টো, 3টে, এখনো জন 7 লোক বাকি। রাঘব তাদের উদ্দেশ্যে চলে যাওয়ার অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন হাত জোর করে। তিনি এইবার ঘুমাবেন। তিনি তাদের অনুরোধ করলেন তারা যেন চলে যায়। এখন আর 3 জন বাকি। আর দেরি নেই, এখন আর মাত্র 2 জন। এরা চলে গেলেই ঘুমাবো। আর মাত্র 1 জন, আর মিনিট 15 বাকি। ব্যাস, তাহলেই ঘুম, তাহলেই ঘুমাবো, ঘুমাবো, ঘুমাবো। হঠাৎ রাঘব বিছানার উপরে উঠে বসলেন। হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? সব কি আবোল তাবোল ভাবছি আমি। ঘুম কি তার মানে আজও? রাঘব কথাটা ভাবতেও সাহস করলেন না। কত রাত হলো? ও
ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানার ভোরের বাঁশি বাজে নাকি? না না, সে তো 4টের সময় বাজে। তাহলে কি ভোর 4টে হলো নাকি? না 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 না, এ অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভেবে রাত কাটিয়েছি, আর নয়, এখন আমি ঘুমাবই। অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাস হয়তো একটু আসতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমাননি। চোখ চেয়েছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট কায়ে এক কালো মূর্তির রূপ ধরে তার মাথার সামনে এসে দাঁড়িয়েছে। ব্যঙ্গের সুরে আঙুল নেড়ে কর্কশ কণ্ঠে এসে বলল, মূর্খ, ঘুমাবার ইচ্ছা থাকলে কালই গয়না ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না তোর? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। রাত এখন আর নেই, আকাশ ফর্সা হয়ে গেছে। রাঘবের বুক ধরফর করছে, চোখ জ্বালা করছে, মাথা যেন বোঝা। শরীর ভেঙে পড়তে চাইল। না, তিনি এতটুকুও ঘুমাননি, এইটুকুও না। বাঁশের খুঁটি টুটি ওসব কিছু না, ওসব মাথার গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর 2 দিন দেখলেন। ঠিক এই সময়েই ভোর রাতে বীজপুরের কারখানার বাঁশি বাজবার আগেই মনে মনে তিনি ভাবলেন, না, আমি তো ঘুমাইনি। না ঘুমিয়ে অমন স্বপ্ন আসবে কি করে? বীজপুরের বাড়িতে অন্য কেউ তখন ছিলেন না। নন্দলাল কাজে বেরিয়ে গেছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচ্ছিলেন। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাড়িতে ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার তাকিয়েই লজ্জায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালেন। রাঘব চক্রবর্তী একবার চারিদিকে দেখে কাছে এসে ভাগ্নে বধূর পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, মা মা তুমি আমায় ক্ষমা করো মা। মা মা আমি তোমায় চিনতে ভুল করেছি তোমায়। নিজের অপদার্থ চেনে ক্ষমা করো মা। মা 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 তুমি নিঘাত দেবতা মা। মা ক্ষমা করো মা, মুক্তি দাও আমায়। এই বলে পুটলি খুলে সব গয়নাগুলি ভাগ্নে বধূর হাতে সমর্পণ করলেন, কিন্তু বাড়িতে থাকতে রাজি হলেন না। এর ঠিক 1 মাস পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পেল নন্দলাল। গরুর গাড়ি করে রাঘবের বাড়িতে আসলো সে। তারা যাবার ঠিক 1 দিন পরে রাঘবের মৃত্যু ঘটে। তবে মারা যাওয়ার আগে তিনি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সবকিছু উইল করে তার ভাগ্নের স্ত্রীকেই দিয়ে গেলেন। এমনকি কিছু পুঁতে রাখা টাকার সন্ধানও দিয়ে গেলেন। একদিন নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে নিজের স্বপ্নের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই যে খুঁটি, এর মধ্যে না মা দেবতা আছেন মায়ের মধ্যে। মা বিশ্বাস করো আমার কথা, এই খুঁটির মধ্যে দেবতা আছেন মা, দেবতা। নন্দলালের স্ত্রী শিউরে উঠল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পর প্রায় 16-17 বছর নন্দলাল মামার ভিটেতেই সংসার পেতে বসবাস করছিল। তার স্ত্রী ছেলে মেয়েদের মা হয়ে
সচ্ছল ঘরকন্যার গৃহনিপনা করতে করতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছিল খুঁটি দেবতার কথা। হয়তো দুঃখের মধ্য থেকেই আন্তরিকতার পূর্ণ আবেগকে জীবনে একমাত্র লাভ করেছিল। আর কখনো জীবন পথে তার সন্ধান মেলেনি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেলেন। নন্দলালের বড় ছেলে তখন বিবাহ হয়েছে, নতুন বউও ঘরে চলে এসেছে। বিবাহের বছর 4 মধ্যেই এই বউটি দুরন্ত ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে পড়ল। ক্যান্সার হলো জিভে, ক্ষত ক্রমে গভীর হতে লাগলো। কত রকমের চিকিৎসা করা হলো, কিছুতেই উপকার দেখা গেল না। শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটপট করত। ইদানিং কথা পর্যন্ত বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সকলে তার মৃত্যু কামনা করত, কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। অথচ নিজের যন্ত্রণা পেয়ে আরও 5 জনকে যন্ত্রণা দিয়ে সে জীবন মৃত্যুর মাঝের অবস্থায় বেঁচে রইল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্পও শোনেনি, তাই জানত না সে ব্যাপারে। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটপট করছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল। ঠান্ডাও খুব, বাইরে খুব জোরে বাতাস বইছিল। মাথার সামনে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটা তন্দ্রা আসলো। তার মনে হলো পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তার দিকেই চেয়ে আছেন। ছোটবেলায় কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলফুলের গাছ হতে বেলফুল তুলে মালা গেঁথে বৈকালিতে ঠাকুরের গলায় দিয়েছে। শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত নয়। তেমনি সুন্দর, সুঠাম, বেশ কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে, হয়তো বউটিরও তাই হয়েছিল। হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাট আকার পুরুষ দেখেছিলেন, সেও তার অনিদ্রা প্রসূত অনুতাপবিদ্ধি মনের সৃষ্টি মাত্র। হয়তো এর কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তার সামনে দেখা দিয়েছিল, যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক। সত্যি মিথ্যে জানি না, কিন্তু খুঁটি দেবতার সেই থেকে এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে আছেন।